নমস্কার, শুরু করছি নজরে খবরের সপ্তাহ। আসুন দেখে আন্দোলনকে সামনে রেখে উত্তরপ্রদেশে আসন্ন নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার জমি তৈরির লক্ষ্যে মুজাফফরনগরে হবে কৃষক মিছিল। তা হবে এ যাবৎকালের বৃহত্তম সমাবেশ। এদিকে কনভেনশনে মোর্চার প্রতিনিধিরা জানিয়েছেন, দেশের প্রতিটি রাজ্য ও জেলায় কৃষক মোর্চা গড়ে তোলার উদ্যোগ নিতে হবে। প্রতি জেলা ও রাজ্যে মোর্চার কনভেনশন করে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতে হবে। প্রতিটি টোল প্লাজায় গিয়ে টোল আদায় বন্ধ করার কর্মসূচি পালন করতে হবে। সরাসরি প্রতিরোধে নামতে হবে কৃষকদের। বিক্ষোভ দেখাতে হবে বিজেপি ও বিজেপির শরিকদের বিধায়ক ও সাংসদদের বিরুদ্ধে, কারণ এই দলগুলি জনবিরোধী সমস্ত পদক্ষেপ নিয়ে চলেছে। তারাই জনস্বার্থের দাবি নিয়ে কৃষকরা আন্দোলন করলেও তা মানছে না, উল্টে দমন পীড়নের পথ নিচ্ছে। এই সবের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে হবে। কাবুল বিমানবন্দরে পরপর 2 বিস্ফোরণে অন্তত 108 জন নিহত হয়েছেন, জখম হয়েছেন বহু। দেশ ছেড়ে যাবার জন্য বিমানবন্দরের বাইরে যে টানা জনস্রোত চলছে, বিস্ফোরণ হয়েছে সেখানেই। প্রাথমিক খবরে অনুমান আত্মঘাতী হামলা। কয়েকটি সূত্র জানিয়েছে একই সঙ্গে গুলিও ছোড়া হয়েছে। ভারতীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এই বিস্ফোরণের পিছনে কারা রয়েছে তা ও রাত পর্যন্ত অস্পষ্ট। তবে অভিযোগের তীর ইসলামিক স্টেট বা আইসিস সন্ত্রাসবাদীদের বিরুদ্ধেই। বিমানবন্দরের আগে প্রবেশপথের সামনে প্রথম বিস্ফোরণ ঘটেছে। দ্বিতীয় বিস্ফোরণ হয়েছে তারই কাছে, ব্যারন হোটেলের সামনে। একদিকে মার্কিন সেনাবাহিনী, অন্যদিকে তালিবান সূত্রে এই বিস্ফোরণের খবর স্বীকার করা হয়েছে। স্থানীয় হাসপাতালে প্রায় 100 জনকে জখম অবস্থায় আনা হয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওতে দেখা গেছে বিমানবন্দরের সামনে রীতিমতো রক্তস্নাত চিত্র। রক্তে ভেসে যাচ্ছে অনেকটা এলাকা। গাড়ি, অ্যাম্বুলেন্স, এমনকি ঠেলা গাড়িতেও আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। হতাহতদের মধ্যে মার্কিন সেনা, আফগান রক্ষী ও সাধারণ যাত্রীরা রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে বিস্ফোরণ হয়েছে জোরালো। কোনো ক্রমে বেঁচে যাওয়া আফগান নাগরিক আদম খান বলেছেন, অনেকেরই দেহের অংশ খণ্ড হয়ে গেছে। গতকাল রাত থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও পশ্চিমী দেশগুলির তরফে এমন কোনো হামলার আশঙ্কার কথা জানানো হচ্ছিল। বৃহস্পতিবার ভোরে ব্রিটিশ সেনাবাহিনীর মন্ত্রী জেমস হিয়াপ্পের সংবাদ মাধ্যম বিবিসিকে জানিয়েছেন, বিমানবন্দরে হামলা হতে চলেছে বলে অতি নির্ভরযোগ্য সূত্রে খবর। সম্ভবত কয়েক ঘন্টার মধ্যেই এই আক্রমণ হবে। কাবুলে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত রস উইলসন সংবাদ সংস্থাকে বলেছিলেন, আক্রমণ হবেই, এমন সংবাদ নির্ভরযোগ্য, কিন্তু কখন এবং কিভাবে এই হামলা হতে পারে তার কোনো বিশদ তিনি দেননি।
বস্তুত তাদের সতর্কতার কয়েক ঘন্টার মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে। আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবারই শেষ নয়, আফগানিস্তানে মার্কিন সেনা প্রত্যাহারের ঘটনা যত এগিয়ে আসবে পাল্লা দিয়ে বাড়বে হামলার সংখ্যা। কলকাতা বিমানবন্দর চত্বর থেকে উদ্ধার হলো অতি দুষ্প্রাপ্য ও মূল্যবান তেজস্ক্রিয় পদার্থ ক্যালিফোর্নিয়াম স্টোন। উদ্ধার হওয়া 4 টুকরো পাথরের দাম আনুমানিক 4,250 কোটি টাকা। দমদম বিমানবন্দর চত্বর থেকে মহামূল্যবান এই পাথর উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিভাবে এই দুই ব্যক্তির কাছে এই মূল্যবান পাথর এলো তা নিয়ে তদন্তকারীরাও হতভম্ব। দমদম বিমানবন্দর দিয়ে সোনা, মাদক পাচারের নানা ঘটনা থাকলেও এ ধরনের তেজস্ক্রিয় পদার্থ উদ্ধারের ঘটনা এর আগে হয়েছে কিনা কেউ মনে করতে পারছেন না। বৃহস্পতিবার উদ্ধার হওয়ার পরে পাথরগুলি ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে পাঠানো হয়েছে। এদিন বিশেষ সূত্রে গোয়েন্দা পুলিশের কাছে খবর ছিল যে বিমানবন্দর অঞ্চলে মহামূল্যবান পাথর হস্তান্তর হবে। সিআইডির কড়া নজরদারি ছিল। সন্দেহজনকভাবে ঘুরতে দেখে সিআইডি এই দুজনকে আটক করে। তাদের ব্যাগ তল্লাশি করে ধূসর রঙের 4 টুকরো পাথর পাওয়া যায়। সিআইডির আধিকারিকদের প্রথমে এগুলোকে পাথর তা বুঝতে অসুবিধা হচ্ছিল। ধৃত 2 ব্যক্তি জানায় এগুলো ক্যালিফোর্নিয়াম ও ইরিডিয়াম। পরমাণু বোমা তৈরি সহ ক্যান্সার চিকিৎসা ও নানা পরীক্ষামূলক কাজে ব্যবহার হয় এই মহামূল্যবান তেজস্ক্রিয় পদার্থ। 1 গ্রামের দাম 17 কোটি টাকা। 250.05 গ্রাম পাথর এদিন উদ্ধার হয়েছে। বিশেষজ্ঞদের মতে উদ্ধার হওয়া এই পাথরের মূল্য 4,258 কোটি 50 লক্ষ টাকা। ধৃতদের বক্তব্য, কর্ণাটক থেকে এই পাথর তাদের কাছে এসেছে। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির সঙ্গে আলাপ হয়। সেই ব্যক্তি তাদের এই পাথর দিয়েছে। তারা বিক্রির জন্য খদ্দের খুঁজছিল। ধৃতদের বক্তব্য কতটা সত্য তা জানতে তদন্ত শুরু হয়েছে। চিকিৎসকদের চাহিদা পূরণ করতে নার্সদের প্র্যাকটিস করার অধিকার দিতে চায় রাজ্য সরকার। প্র্যাকটিস করার অধিকারপ্রাপ্ত নার্সদের নতুন নামকরণ হবে প্র্যাকটিশনার নার্স। বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতাল থেকে মুখ্যমন্ত্রী বলেছেন, যারা নার্স ভালো কাজ করবে, অভিজ্ঞতা সম্পন্ন, তাদের জন্য নতুন পদ করব। সেই সিস্টারদের আমরা বলবো প্র্যাকটিশনার নার্স, অর্থাৎ তারা প্র্যাকটিস করতে পারবে, অনেকটা দায়িত্ব নিয়ে কাজ করতে পারবে। চিকিৎসকদের যে অভাব আছে তার চাহিদা পূরণ হবে। মুখ্যমন্ত্রীর এহেন মন্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে রাজ্যের নার্সিং কর্মচারীদের মধ্যে। ওয়েস্ট বেঙ্গল নার্সিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদিকা নিবেদিতা দাশগুপ্ত সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন। তার বক্তব্য, চিকিৎসকদের বিকল্প কোনোভাবেই নার্সরা হতে পারেন না। বহু চিকিৎসক পাস করে বসে আছেন। সরকারি হাসপাতালে ব্যাপক সংখ্যায় চিকিৎসকদের শূন্য পদ পূরণ হচ্ছে না। নার্সিং পদকে কোনোভাবেই চিকিৎসক বলে পাঠানোর কোনো যৌক্তিকতা নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণার কথা শুনেছেন নার্সেস ইউনিটি সংগঠনের নেত্রী সঞ্চিতা সূত্রধর। তিনি জানান, নার্সদের দিয়ে কোনোভাবেই চাহিদা পূরণ করা যাবে না। মুখ্যমন্ত্রীর হয়তো বিষয়টি সম্পর্কে বিশদে জানা নেই। শুধু নার্সই নয়, মুখ্যমন্ত্রীর ঘোষণার খবরে প্রতিক্রিয়া হয়েছে রাজ্যের চিকিৎসক মহলেও। সরকারি চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরসের সাধারণ সম্পাদক ডাক্তার মানস গুমটা জানান, নার্সদের ট্রেনিং দিলে প্রাথমিক স্বাস্থ্যে তারা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কিন্তু প্র্যাকটিস বা প্রেসক্রিপশন করার অধিকার মানে সরকার কি বোঝাতে চাইছে আমাদের জানা নেই। মুখ্যমন্ত্রীর ঘোষণায় চূড়ান্ত বিতর্ক তৈরি হবে। আইনগতভাবেও এই অধিকার নার্সদের আদৌ দেওয়া যায় কিনা সেই প্রশ্ন তুলেছে চিকিৎসক সংগঠন। রাজ্যের চিকিৎসক ও নার্সদের শূন্যপদ পূরণ না করে সরকার চিকিৎসা ব্যবস্থাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে বলে মত দিয়েছেন চিকিৎসক থেকে নার্সরা। মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণার পর নার্সরা বলছেন, এমনিতেই কাজ করতে গিয়ে নার্সদের বারে বারে আক্রান্ত হতে হচ্ছে, এরপর তা আরও বহুগুণ বাড়বে। রাজ্যে 1 বছরে প্রসূতি মৃত্যুর হার বেড়ে গিয়েছে। রাজ্য সরকারই তা কেন্দ্রকে জানিয়েছে। ছিল 94, হয়েছে 98। শুধু তাই নয়, গত 1 বছরে রাজ্য শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যমাত্রাও পূরণ করতে পারেনি। 1981 থেকে শিশু মৃত্যুর হার লাগাতার কমানোর যে রেকর্ড পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল তা কিছুটা ধাক্কাই খেয়েছে গত বছর। এমনটাই মত রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অফিসারদেরও। স্বাস্থ্য দপ্তরেরই কিছু অফিসার এই ক্ষেত্রে করোনা লকডাউনকে কারণ বলে চিহ্নিত করতে চাইছেন, কিন্তু সরকারের দাবি সেই অজুহাতকে নস্যাৎ করে দিচ্ছে। কারণ রাজ্য জানিয়েছে যে
শিশুর টিকার মতো কিছু ক্ষেত্রে তারা 95 থেকে 96% লক্ষ্যমাত্রা পূরণ করেছে, কিন্তু প্রসূতিদের মৃত্যু, SNCU তৈরি, NBSU গড়ে তোলা, শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যমাত্রা পূরণের ক্ষেত্রে গত 1 বছরে রাজ্য ব্যর্থ হয়েছে। তৃণমূলের এক সাংসদের সন্তান জন্মের খবর বৃহস্পতিবার সারাদিন চ্যানেলগুলিতে চলেছে। খুবই আনন্দের খবর, সাংসদ অভিনেত্রী একটি বেসরকারি হাসপাতালে এক সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু রাজ্যের গরিব মধ্যবিত্ত পরিবারের প্রসূতি সন্তানরা খুবই অনিশ্চয়তার মধ্যে আছে। রাজ্যের রিপোর্টই তা জানিয়েছে। প্রশ্ন উঠেছে, যদি আমফান ইয়াস ঝড়ের মধ্যে তৃণমূলের পঞ্চায়েত সুন্দরবনের গ্রামে বাঁধ বানানোর কাজ চালাতে পারে, গাছ পুঁততে পারে, রাস্তাও বানাতে পারে, তাহলে নবজাতকদের স্টেবিলাইজেশন ইউনিটও বানানো যায়, কিন্তু হয়নি। 2020-21 রাজ্যে 148টি নবজাতকদের স্টেবিলাইজেশন ইউনিট NBSU বানানোর কথা ছিল। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে আলোচনার ভিত্তিতে 2020 এপ্রিলে এই লক্ষ্যমাত্রা চূড়ান্ত হয়েছিল, কিন্তু 148টির মধ্যে একটিও গত 1 বছরে রাজ্যে গড়ে তুলতে পারেনি মমতা ব্যানার্জির সরকার। দুয়ারে সরকার ক্যাম্পে বিশৃঙ্খলা, স্কুলের ভিতরে ঢুকতে গিয়ে পদপিষ্ট হয় বেশ কয়েকজন। ঘটনাটি ঘটে হাওড়ার বাল্টিকুড়ি এলাকায়। বেশ কয়েকদিন ধরে বাল্টিকুড়ি মুক্তারাম দে হাই স্কুলে ক্যাম্প করা হয়েছে দুয়ারে সরকার প্রকল্পের। সেখান থেকে হাওড়া পৌরসভার 50 নং ওয়ার্ডের সাধারণ মানুষের জন্য লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের ফর্ম দেওয়া ও জমা নেওয়া হচ্ছে। আগের দিন রাত থেকে বহু মানুষ লাইনে দাঁড়িয়ে ফর্ম পেয়েছেন, আবার অনেকে ফর্ম না পেয়ে বাড়ি চলে গেছেন। বুধবার রাত থেকেই বহু মানুষ, বিশেষত মহিলারা, মুক্তারাম দে হাই স্কুলের সামনে হাওড়া আমতা রোডের উপর লাইন দিয়ে সারা রাত দাঁড়িয়েছিল। সময় যত গড়িয়েছে লাইন ততই বেড়েছে। বৃহস্পতিবার সকালে স্কুলের গেট খুলতেই হুড়োহুড়ি পড়ে যায় ভিতরে ঢোকার জন্য। হুড়োহুড়িতে বেশ কয়েকজন মহিলা মাটিতে পড়ে যান। পড়ে যেতেই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হুড়োহুড়িতে পড়ে গিয়ে অসুস্থ হয়ে আহত হন বেশ কয়েকজন। এস জয়শঙ্কর এই বিশ্লেষণ হাজির করে বলেছেন, নয়াদিল্লির অগ্রাধিকার হলো যথাসম্ভব বেশি মানুষকে সে দেশ থেকে সরিয়ে আনা। বিভিন্ন দলের সংসদীয় নেতাদের এই বৈঠকে ডাকা হয়েছিল। তালিবানরা কাবুল দখল করার আগে থেকেই ভারত সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। আফগানিস্তান তালিবানদের দখলে চলে যাবার পরে ভারতের কূটনৈতিক অবস্থান কি হবে তা নিয়েও কথা ওঠে। এই সমালোচনা রয়েছে যে ভারত মার্কিন নীতির অনুসারী হতে গিয়ে আফগানিস্তানের স্বাধীন অবস্থান নিতে ব্যর্থ হয়েছে, অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গেও একসঙ্গে কাজ করতে পারছে না। 3 জন মহিলা বিচারপতি সহ মোট 9 জন নতুন বিচারপতি নিযুক্ত হলেন সুপ্রিম কোর্টে। বৃহস্পতিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাদের নিয়োগপত্রে সই করেছেন। আগামী 31শে আগস্ট তারা শপথ নেবেন। নতুন নিযুক্তদের মধ্যে রয়েছেন মহিলা বিচারপতি BV নাগরত্না।
আগামী 2027 সালের সেপ্টেম্বরে দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি হওয়ার সুযোগ রয়েছে তার। সুপ্রিম কোর্টে মোট 34 জন বিচারপতি থাকার কথা, কিন্তু 10টি পদ এতদিন শূন্য ছিল। এবার নতুন 9 জন বিচারপতি নিযুক্ত হওয়ায় শূন্য পদ থাকলো মাত্র একটি। দেশের যাবতীয় পরিকাঠামোগত সম্পদ বেচে দেওয়ার যে তালিকা ঘোষণা করেছে মোদী সরকার, তার তীব্র প্রতিবাদ জানালো সিআইটিইউ। বুধবার এক প্রেস বিবৃতিতে এই বিষয়ে প্রতিবাদ জানিয়ে সিআইটিইউ এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক তপন সেন বলেছেন, দেশে তিল তিল করে গড়ে ওঠা পরিকাঠামোগত সম্পদকে এখন জলের দরে কর্পোরেটদের কাছে বেচে দিতে তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। দেশের এই সম্পদ বিক্রি রুখতে সাধারণ মানুষ ও সমস্ত শ্রমিক সংগঠনকে আন্দোলন গড়ে তুলতে হবে। এদিন বিবৃতিতে সেন বলেছেন, আন্তর্জাতিক লগ্নি পুঁজির নির্দেশে নয়া উদারবাদী নীতি নিয়ে চলেছে মোদী সরকার। সেই নির্দেশে তথাকথিত ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের এনএমপি নামে সমস্ত পরিকাঠামো বিভিন্ন তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। মহামারীর সুযোগ নিয়ে বিজ্ঞানসম্মত শিক্ষার আলো থেকে ছাত্রছাত্রীদের বঞ্চিত করার অপচেষ্টা সফল হলে ফ্যাসিবাদীদের হাত শক্ত হবে বলে সতর্ক করে দিলেন ইতিহাসবিদ অধ্যাপক ইরফান হাবিব। বুধবার এসএফআই এর 37তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলনের লোগো এবং স্লোগানের আনুষ্ঠানিক প্রকাশ করে তিনি বলেছেন, ফ্যাসিবাদকে রুখতে যুক্তিবোধের প্রসার খুবই প্রয়োজন। তাই শিক্ষার আলো থেকে কেউ বাদ গেলে তা সংঘ পরিবারের হাতই শক্ত করবে। সার্বজনীন সরকারি শিক্ষা ব্যবস্থা চালু রাখার লক্ষ্যে এবং ডিজিটাল ডিভাইড রোখার ডাক দিয়ে 24 থেকে 26 সেপ্টেম্বর নদিয়ার নবদ্বীপে হবে এসএফআই এর 37তম রাজ্য সম্মেলন। সম্মেলনের স্লোগান, চাই ক্লাস ঘর, চাই শিক্ষার অধিকার, চাই সব্বার দেশ, মিলেমিশে বাঁচবার। তার আগে এদিন কলকাতার দীনেশ মজুমদার ভবনের একটি অনুষ্ঠানে অনলাইন মাধ্যমে যোগ দিয়ে সম্মেলনের লোগো এবং স্লোগানের উদ্বোধন করেন অধ্যাপক ইরফান হাবিব। পুলিশ সরকারের পক্ষ নিয়ে কাজ করছে, এই ধরনের প্রবণতা অত্যন্ত বিরক্তিকর, বৃহস্পতিবার মন্তব্য করল সুপ্রিম কোর্ট। বিভিন্ন রাজ্যে তদন্তে রাজনৈতিক প্রভাব রয়েছে বলে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এদিন দেশের প্রধান বিচারপতি এন.ভি. রামানা বলেন, পুলিশ আধিকারিক যারা সরকারের গুডবুকে থাকতে চান তারা ক্ষমতার অপব্যবহার করে বিরোধী দলগুলো হয়রানির শিকার হয়। তিনি বলেন, পুলিশ আধিকারিকদের আইনের পথে দৃঢ়তার সঙ্গে চলা উচিত। প্রসঙ্গত, ছত্তিশগড় পুলিশ আধিকারিক গুরজিন্দ্র পাল সিং 1994 ব্যাচের আইপিএস আদালতে তার বিরুদ্ধে ওঠা মামলা প্রত্যাহারের আর্জি জানান। ওই মামলাতেই এমনটাই পর্যবেক্ষণ আদালতের। কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী সন্ত্রাসের তদন্তে এবার সিবিআই স্বতন্ত্রভাবে 9টি এফআইআর রিজু করল। এর আগে ভোটের ফল প্রকাশের পর রাজ্য পুলিশে একাধিক অভিযোগ দায়ের হয়েছিল। সেই সম্পর্কিত নথি গত কয়েকদিন ধরে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে পৌঁছে দিয়েছে রাজ্য পুলিশ। তার ভিত্তিতেই রাজ্যের একাধিক সন্ত্রাসের ঘটনায় আপাতত 9টি এফআইআর রিজু করল সিবিআই। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তা, হামলাকারী শাসক দলের বাহিনীকে মদত দেওয়ার অভিযোগ জমা পড়েছে সিবিআই এর কাছে। পুলিশের ভূমিকাও খতিয়ে দেখা হবে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার। পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়নের কলকাতা জেলা প্রস্তুতি কমিটি গঠিত হলো। বৃহস্পতিবার কসবার জগন্নাথ ঘোষ রোড এলাকায় অনুষ্ঠিত সভা থেকে 15 জনের কমিটি গঠিত হয়েছে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ গৃহ সহায়িকা ইউনিয়নের রাজ্য সভাপতি তরুণ ভরদ্বাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সত্যব্রত ঘোষ, অচ্যুত চক্রবর্তী, সুদীপ সেনগুপ্ত সহ শ্রমিক আন্দোলনের নেতৃবৃন্দ। সভা থেকে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে লক্ষ্মীমণি ব্যানার্জি, সম্পাদক পদে পৃথা তা, কার্যকরী সভাপতি পদে নমিতা রায় ও কোষাধ্যক্ষ পদে অরূপ মণ্ডল নির্বাচিত হয়েছেন। ফের মুসলিম নিগ্রহের ঘটনা ঘটল মধ্যপ্রদেশে। এবার দেওয়াস জেলায় 45 বছরের হকার জাহির খানকে বেধড়ক মারধর করল 2 দুষ্কৃতী। পুলিশের তরফে শুক্রবার জানানো হয়েছে, রাস্তার ধারে দাঁড়িয়ে টোস্ট বিস্কুট বিক্রি করার সময় আচমকাই দুষ্কৃতীরা জাহির খানের উপর চড়াও হয়। তারা জাহিরের কাছ থেকে আধার কার্ড দেখতে চায়, কিন্তু ওই সময় আধার কার্ড না দেখাতে পারায় জাহিরকে রাস্তায় ফেলে মারধর করে। এমনকি লাঠি বেল্ট দিয়েও ব্যাপক মারে দুষ্কৃতীরা। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। শেষ করছি এই সপ্তাহের নজরে খবরের সপ্তাহ। চোখ রাখুন আগামী সপ্তাহে।